কেয়া চ্যাটার্জির লিখিত গল্প দ্বিচারণ। ছোট্ট একটা নদী পেরিয়ে জিপটা আবার উঠে এলো সমতল ভূমিতে। বৃন্দা জানলা থেকে মুখ বাড়িয়ে বলল, ইস, কি সুন্দর। তারপর জানলার কাঁচটা পুরো খুলে দিয়ে প্রকাশকে বলল, বন্ধ করো তো এসি। এত সুন্দর প্রাকৃতিক হাওয়া ছেড়ে কেউ এসির হাওয়া মাখে নাকি? প্রকাশ একটু বিরক্তি দেখিয়ে বলল, আরে, বাইরের সব ধুলোবালি ঢুকে যাচ্ছে তো। বৃন্দা সেসবে কান দিল না। বৃন্দার পাশে বসেছিল অনুরূপা। প্রকাশের কথায় হেসে বলল, থাক না প্রকাশদা, বৃন্দা তো ঠিকই বলেছে। পাহাড়ে ঘুরতে এসেও কি আর শহুরেপনা ভালো লাগে? খোলা থাক জানালাটা, বেশ ঠান্ডা হাওয়া আসছে। প্রকাশ আর কিছু বলল না, সামনের সিটে চুপ করে বসে রইল। পিছনের সিটে বাদল আর সুমন ঘুমিয়ে কাঁদা। মাঝের সিটে বৃন্দার অনুরূপা তাদের ছেলে মেয়েদের নিয়ে বসেছে। বাচ্চা দুটো ঘুমিয়ে পড়েছে। এনজেপি স্টেশন থেকে এই পাহাড়ি ছোট্ট গ্রামটায় পৌঁছতে ঘন্টা তিনেক সময় লাগে। মাঝে একবার গাড়ি থেমেছিল ব্রেকফাস্টের জন্য, তারপর আর থামেনি। ইয়ার এন্ডের ধকল সামলে প্রকাশ যখন বাদল আর সুমনকে ঘুরতে যাওয়ার প্রস্তাব দিল, ওরা এক কথায় সেটা লুফে নিল। কিন্তু শুধুমাত্র বয়েজ ট্রিপের প্রস্তাবে বেঁকে বসলো সুমন। খুব বেজার মুখ করে বলল, অনু অনেকদিন ধরেই বলছিল ঘুরতে যাওয়ার কথা, ওকে ছেড়ে এভাবে চলে যাব? প্রকাশ একটু বিরক্ত হলো। সুমনের এই এক প্যানপ্যানানি মোটেই ভালো লাগে না ওর। বউ বউ করেই মরল ছেলেটা। এবার অনুরূপাকে নিয়ে গেলে বৃন্দাকেও নিয়ে যেতে হবে। শান্তি নেই জীবনে। এক প্রকার নিমরাজি হয়ে প্রকাশ প্ল্যানটা বানালো। বাদলকে নিয়ে কোনো চাপ নেই, একদিকে ব্যাচেলার ছোকরা, যখন যেখানে যেতে বলা হয় এক পায়ে খাড়া। এবারেও এক কথায় হ্যাঁ বলে দিল ও। একটা রুকস্যাক গুছিয়ে ট্রেন ছাড়া 3 মিনিট আগে বিন্দাস উঠে পড়লো কামরায়। সবার তখন চোখ কপালে। বাদল কিন্তু খোশ মেজাজ। কোনো রকম ভনিতা না করে একটা প্যাকেট এগিয়ে দিয়ে বলল, না খেয়েই কাটিয়ে দেবে নাকি রাতটা? এগুলোর হিল্লে করে ফেলা যাক। প্রকাশের খুব ইচ্ছে করে বাদলের মতো হতে, ওর জীবনটা ফিরে পেতে। কোনো দায় দায়িত্ব নেই, ঝঞ্ঝাট নেই, সংসারে চাপ নেই, স্বাধীন পাখির মতো ভেসে বেড়ানো। বিয়ের পর থেকে জীবনটা যেন তার আমূল বদলে গেছে। বন্ধুদের সাথে নাইট আউট, পার্টি, ঘুরতে যাওয়া, আড্ডা সব কমতে কমতে এখন বন্ধ হওয়ার পর্যায়ে এসে নেমেছে। তার জীবনের সবকিছু যেন এই চারজনের সংসারে কেন্দ্রীভূত হয়েছে। চারজন বলতে সে, বৃন্দা আর ওদের ছেলে টুবাই, আর প্রকাশের মা। মায়ের উপর ভারী অভিমান প্রকাশের। ওকে ঘরমুখো করার জন্যই মা পরিকল্পনা করে বিয়ের ব্যবস্থা করে। প্রথমে ব্যাপারটা আমল দেয়নি প্রকাশ। ভেবেছিল তাকে বেঁধে রাখে এমন মেয়ে আজ পর্যন্ত তৈরি হয়নি। কিন্তু তার ধারণা সম্পূর্ণ ভুল ছিল। বৃন্দা একজন আদ্যপান্ত সংসারী মেয়ে। গত 10 বছরে কিভাবে যে সংসারের ডোরে বেঁধে ফেলল প্রকাশকে, তা প্রকাশ নিজেই বুঝতে পারল না। মাঝে মাঝে সেই বাঁধন থেকে মুক্তি চেয়ে ছটফট করে সে, কিন্তু ব্যাপারটা অতটাও সহজ নয়। ট্রেনে উঠে ঘটল অন্য ঘটনা। বৃন্দা লাফিয়ে উঠল বাদলকে দেখে। কি রে তুই এখানে? বাদলকে এই প্রথম অপ্রস্তুত হতে দেখল প্রকাশ। একটু যেন থমকে গেল ও কয়েক মুহূর্তের জন্য। সুমন বলল, ওকে চেনো নাকি? আমাদের অফিসের নতুন এমপ্লয়ি, ফিনান্স দেখে। বৃন্দা বলল, কি রে, চিনি নাকি তোকে? বাদল এবার হেসে ফেলল। নিজে থতমত ভাবটা কাটিয়ে উঠে ও বলল, আসলে আমরা ক্লাসমেট, আসানসোলে একই কলেজে পড়তাম। ব্যাস ওইটুকুই। আর কথা বাড়ালো না বাদল। চুপচাপ খেয়ে ওপরের বার্তে শুয়ে পড়ল। সেই থেকেই প্রকাশের মনটা খচখচ করছে। বাদলের মতো একটা চনমনে ছেলে হঠাৎ বৃন্দাকে দেখে ঝিমিয়ে পড়ল কেন? বৃন্দাই বা ওকে দেখার পর থেকে এত আনন্দে আছে কেন? তবে খুব বেশি সময় পেল না এসব নিয়ে ভাবার। সকাল হতে ট্রেন ঢুকলো স্টেশনে। লাগেজ নামানো, গাড়ি ঠিক করা, দরদাম করার হ্যাপা সামলাতে গিয়ে প্রকাশ ভুলেই গেল গত রাতের কথা। হোটেলে ঢুকেই মনটা চনমনে হয়ে গেল। হোটেল বললে ভুল হবে, হোমস্টে। পছন্দ মতো ঘরে ঢুকে মেয়েরা লেগে পড়লো বাচ্চাদের নিয়ে, আর এদিকে ছেলেরা বসে পড়লো গ্লাস হাতে। এই ব্যাপারটা খুব অপছন্দ বৃন্দার, কিন্তু কিছু বলার উপায় নেই। প্রকাশ শুনলেই খিটখিট করবে। ওর বিরক্তি যেন দিনে দিনে বেড়েই চলেছে। সংসারের প্রতি ও যেন ভীষণ নিষ্প্রিয় হয়ে পড়ছে ধীরে ধীরে। আসলে কি যে চাই বুঝতেই পারে না বৃন্দা। ব্যাপারটা বুঝেও না বোঝার ভান করেই থাকে। প্রকাশের বাউন্ডুলেপনায় রাশ লাগাতেই ওর মা ওকে বিয়ে দিয়েছেন,
একথা জানে বৃন্দা, নিজের সবটা দিয়ে চেষ্টাও করেছে সে। এখন মনে হচ্ছে যেন প্রকাশের ভেতর থেকে প্রাণটাই কেড়ে নেওয়া হয়েছে। একটা পাথরের মূর্তির সাথে 10টা বছর কেটে গেল বৃন্দার জীবনের, কিন্তু ভালোবাসা পাওয়া হলো না। সুমন আর অনুরূপাকে একসাথে দেখলে প্রকাশের কেমন যেন গা জ্বলে যায়, বৃন্দার তেমন মন ভরে যায়। ওরা যেন মেড ফর ইচ আদার, হাসছে, খেলছে, খুনসুটি করছে, ছবি তুলছে। সম্পর্ক তো এরকমই সুন্দর হওয়া উচিত, অথচ প্রকাশকে কিছুতেই কাছে টানতে পারে না ও। দুটো ভালো মন্দ কথা বা হাসি ঠাট্টা তো দূরের কথা, মাঝে মাঝে ভারী একা লাগে বৃন্দার। ভাগ্যিস টুবাই ছিল। বাদল দেখলো বৃন্দা এর মধ্যেই এক নেপালি মহিলার সাথে আলাপ জমিয়ে ফেলেছে। ছেলেকে খাওয়াতে খাওয়াতে খোশ মেজাজে গল্প করছে চোস্ত হিন্দিতে। আজ প্রকাশ অনেক জোর জবরদস্তি করা সত্ত্বেও 1 পেগের বেশি খেতে পারল না বাদল। অন্য সময় হলে 3-4 পেগ চড়িয়ে দিত, কিন্তু আজ ইচ্ছে করলো না। আসলে বারবার চোখের সামনে বৃন্দার মুখটা ভেসে উঠছিল। ও তো পছন্দ করে না এসব। পকেট থেকে মৌরির প্যাকেট বের করে মুখে ঢেলে নিল কিছুটা, তারপর ডাইনিং টেবিলে বৃন্দার সামনে চেয়ারে বসে হেসে বলল, একই রকম রয়ে গেলি বল, এখানেও গল্পের ঝুড়ি নিয়ে বসে পড়েছিস। বৃন্দা হেসে বলল, লোকজনের সাথে মেলামেশা করলে মন ভালো থাকে, 4 দেওয়ালের বাইরের জগৎ সম্পর্কে জানা যায়। এই যেই ভদ্রমহিলা এখান থেকে 5 কিলোমিটার দূরে এক গ্রামে থাকেন। রোজ সংসার সামলে মদ্যপ বর, 3 ছেলে মেয়ে রান্না বান্না করে বাড়ির সব কাজ করে পাহাড়ি পথ পেরিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে এখানে আসেন চাকরি করতে, আবার ফিরে যান রাত্রিবেলা একা, আবার জাঁতা কলে পেশাই হওয়া। মুখে কিছু বলল না, হয়তো বর মারধর করে। ঘাড়ের কাছে একটা কালশিটে দাগ দেখলাম। তোরা জানিস এসব, না জানার প্রয়োজন বোধ করিস? বাড়ির বাইরে পা রেখেই তো গলা পর্যন্ত মদ খেয়ে শুয়ে পড়িস, তারপর ছুটি শেষ হয়ে গেলে আবার সেই থোর বড়ি খাঁড়া, খাঁড়া বড়ি থোর জীবন। বাদল তাড়াতাড়ি বলল, আমি কিন্তু 1 পেগ খেয়েছি মাইরি। বৃন্দা চুপ করে রইল। বাদল ওর গম্ভীর মুখের দিকে তাকিয়ে রইল অনিমেষ। এই চোখ দুটোর জোয়ারে সে একদিন ভেসে গেছিল কুল পেরিয়ে বহুদূর, ফিরতে অনেকটা সময় নিয়ে ফেলেছিল। বৃন্দার বাবা হৃদরোগের আতঙ্কে তাড়াতাড়ি মেয়েকে ঘাট থেকে নামিয়ে দিয়েছিলেন। গ্রাজুয়েশনের আগে বৃন্দার বিয়ে ঠিক হয়ে গেল। এদিকে ওদের দুজনেরই হাত পা বাঁধা। বাদলের সাথে পালিয়ে গেলে যদি বাবা সত্যিই অসুস্থ হয়ে পড়তেন, যদি সত্যিই কিছু হয়ে যেত বাবার, বৃন্দা নিজেকে ক্ষমা করতে পারত না। এদিকে বাদল বাড়ির একমাত্র ছেলে, লেখাপড়া শেষ হলে ছেলে চাকরি করে সংসারের হাল ধরবে, সেই আশায় বাবা মা চেয়ে রয়েছেন তার মুখের দিকে। তাদের ফেলে পালিয়ে যাওয়া বাদলের পক্ষে অসম্ভব। আর তাছাড়া চাকরি বাকরি নেই, বৃন্দাকে নিয়ে কোথায় উঠবে, খাবে কি দুজনে? সমস্যার পাহাড় দুজনকে আলাদা করে দিল। ওদের পথ পাল্টে গেল। মুহূর্তেই যেন টাইম ট্রাভেল করে এলো বাদল। অতীত ফিরে আসে বেদনা হয়েই, যা আজ নেই, ভবিষ্যতেও কখনো ফিরবে না। নস্টালজিয়া বড় নিষ্ঠুর। বৃন্দাও কি ঘুরে এলো একইভাবে? বাদলের যেন অন্যরকম লাগছে বৃন্দাকে। সেই উচ্ছল তরঙ্গ যেন অনেকটা শান্ত হয়ে গেছে। এক অজানা বিষাদের ছায়া গ্রাস করেছে ওর উজ্জ্বল চোখে। প্রকাশ ভালো মানুষ, কিন্তু স্বামী হিসেবে কতটা ভালো? ইতিমধ্যে প্রকাশ আর সুমন এসে বসলো পাশের টেবিলে। বাদলকে বৃন্দার সাথে দেখে আগের রাতের প্রশ্নগুলো আবার মাথা চাড়া দিয়ে উঠল ওর মনে। আজ একটু বেশি খেয়ে ফেলেছে ও। এই ঘোর ঘোর ব্যাপারটা খুব পছন্দ প্রকাশের। হাত পা অসার লাগে, মাথাটাও হালকা হয়ে যায়। জীবনের সব দুশ্চিন্তা, সব দুঃখ, সব অনুভূতি শরীরের মতোই অসার হয়ে যায়। সব সময় যদি এরকম থাকা যেত, মনে মনে ভাবে প্রকাশ। জিভের জড়তা কাটিয়ে কোনো মতে প্রশ্নটা ছুঁড়ে দিল ও বাদল আর বৃন্দার দিকে, তোমরা ঠিক কত বছরের বন্ধু? বাদল দেখলো বৃন্দা কোনো উত্তর না দিয়ে উঠে গেল। প্রকাশ সেদিকে পাত্তাও দিল না। বাদল বলল, 5 বছর, হায়ার সেকেন্ডারি আর কলেজ। যদিও বৃন্দা তো কলকাতায় গ্রাজুয়েশন কমপ্লিট করলো। বাদলকে বাধা দিয়ে প্রকাশ বলল, ভুল, ওর গ্রাজুয়েশন হয়নি। আমি বেকার অত টাকা খরচা করব কেন বলো তো? ওর বাবা ওকে ঘাট থেকে নামিয়ে আমার ঘাড়ে চাপিয়েছে, তাই বলে আমায় ফালতু খরচ করতে হবে? আর সেই তো খুন্তি নাচছে। রেজাল্ট নিয়ে কি হতো? বাদল যেন নিজের কানকে বিশ্বাস করতে পারল না। পাশে বসা সুমন আর অনুরূপাও অবাক হলো প্রকাশের এমন আচরণে। আর চোখে দেখলো অপমানে বৃন্দার মুখ লাল হয়ে গেছে।
ও আর টেবিলের কাছে এলো না, নিজের ঘরে ফিরে গেল। এদিকে প্রকাশ বলে চলল, কই ভাইয়া, চিকেন কিধার হ্যায়, হাম কিয়া নেহি খায়েগা। নেপালি ভদ্র মহিলাটা চটপট খাবার পরিবেশন করে দিল। প্রকাশ গোগ্রাসে খেতে শুরু করলো। একবার খোঁজও নিল না বৃন্দার। বাদলের মুখে যেন খাবার উঠছে না। ভীষণ রাগ হচ্ছে বৃন্দার বাবার উপর। ও উঠে এসে সেই মহিলাকে নির্দেশ দিল বৃন্দার খাবারটা ঘরে পাঠিয়ে দিতে। মহিলা যেন এই নির্দেশের অপেক্ষাতেই ছিলেন। হাসি মুখে থালা সাজিয়ে চলে গেলেন বৃন্দার ঘরের দিকে। বাদল মনে মনে ভাবল, মেয়েরা যেমন মেয়েদের শত্রু, তেমন একটি মেয়েই আরেকটি মেয়ের পরম বন্ধু হতে পারে। সন্ধেবেলা বনফায়ারের হিড়িক উঠল। সেই মতো ব্যবস্থা নেওয়া শুরু হলো। বৃন্দা তখনও মনমরা হয়ে বসেছিল নদীর ধারের একটা পাথরের উপর। খুব অল্প ঠান্ডা পড়েছে এখানে। বৃন্দা একটা হালকা চাদর গায়ে জড়িয়ে রেখেছে। খোলা চুল মৃদু বাতাসে দুলছে। অস্তমিত সূর্যের রক্তিমাভা খেলা করছে বৃন্দার মুখের উপর। নদীর ছলাৎ ছলাৎ শব্দ আর পাহাড়ি বুনো গন্ধ মিশে যেন একটা মায়ারাজ্য সৃষ্টি হয়েছে বাদলের চোখের সামনে। বৃন্দা থেকে চোখ সরাতে ইচ্ছে করছে না বাদলের। কিন্তু বৃন্দা এখন পরস্ত্রী। ওর দিকে নিষ্পলক তাকিয়ে থাকা অশোভনীয়। একটা দীর্ঘশ্বাস বাদলের বুক ভেদ করে বেরিয়ে এলো। একদিন এই মানুষটার চোখের দিকে তাকিয়ে কেটে গেছে কত সন্ধে। আর আজ প্রকাশের ডাকে চমক ভাঙল। আরে, কি করছিস ওখানে? চল চল, চিকেন ম্যারিনেট করা হয়ে গেছে, সাউন্ড বক্স রেডি, নাচ শুরু হবে গুরু, নাচ। বাদল এগিয়ে গেল প্রকাশের পিছু পিছু। যাওয়ার আগে ডাকলো, বৃন্দা চলে আয়। বৃন্দা যেন সম্বিত ফিরে পেল। উঠে দাঁড়ালো। ধীরে ধীরে এগিয়ে গেল আগুনের দিকে। অনুরূপা দুপুরের অস্বস্তি ঝেড়ে ফেলে গল্প জুড়ল। ট্রুবাই নেহার সাথে খেলা করছে। বাদল দেখলো বাইরের থেকে সবকিছু ঠিকঠাক, কিন্তু অন্দরে মরচে পড়ে গেছে। গান, নাচ, হই হুল্লোড়ের মাঝেও বাদল আর বৃন্দা যেন একা হয়ে পড়েছে। মনের মধ্যে কথার জোয়ার ঢেউ তুলছে, অথচ ব্যক্ত করার উপায় নেই। প্রকাশ একের পর এক গ্লাস শেষ করে যাচ্ছে, যেন আজই তার জীবনের শেষ দিন। বৃন্দা সেদিকে তাকিয়ে গম্ভীর হয়ে বসে আছে। বাদলের হঠাৎ গলার কাছে কিছু একটা যেন আটকে গেল। চোখ ঝাপসা হতে চাইল। এই আনন্দ উল্লাস সব মিথ্যে। রাতের খাওয়ার শেষে বৃন্দার অনুরূপা বাচ্চাদের নিয়ে নিজ নিজ ঘরে চলে গেছে। ছেলেদের জলসা এবার আরো গাঢ় হয়ে উঠল। সুমন ওর ব্যাগ থেকে বের করে আনলো গাঁজার কলকে ও পুর। শুরু হলো মৌতাত। বাদলের যেন কিছুতেই মন টিকছে না। দুজন সিনিয়রের সাথে এসেছে বলে তাকেও সহ্য করতে হচ্ছে এসব। সত্যি বলতে এই প্ল্যানটার ব্যাপারে সে যথেষ্টই ওয়াকিবহাল ছিল আগে থেকে। সেই মতো নিজেকে রেডি করে রেখেছিল। কিন্তু দুপুরের পর থেকে যেন ছন্দ কেটে গেছে। বারবার মনে হচ্ছে সপাটে একটা চর কষাতে প্রকাশকে। এতদিন ওর চিন্তাধারা ভালগার জোকস খেলার ছলেই নিয়েছে ও। কিন্তু গতকাল রাত থেকেই সেসব হাসি ঠাট্টার দিনগুলো বিষের জ্বালা হয়ে পুড়িয়ে দিচ্ছে বাদলের ভেতরটা। এই ট্রিপটা নিয়ে যতটা এক্সাইটমেন্ট ছিল, ঠিক ততটাই বিতৃষ্ণা জন্মেছে এখন। বাদলের গুম হয়ে বসে থাকার নজর এড়ালো না বাকি দুজনের। প্রকাশ মুখে কিছু বলল না। একটা গা জ্বালানো হাসি হেসে সে প্রবল উদ্যমে নাচতে শুরু করলো। রাত বাড়লে প্রকাশ টলতে টলতে ঘরে ঢুকলো। দরজাটা দরাম করে বন্ধ করতেই বৃন্দা ধড়মড়িয়ে উঠে বসলো। ফিসফিস করে বলল, আস্তে, ছেলেটা ঘুমাচ্ছে। প্রকাশ আমল দিল না সে কথায়। ধপাস করে বিছানায় গা এলিয়ে দিয়ে একটা হ্যাঁচকা টানে কাছে টেনে নিল বৃন্দাকে। বৃন্দার গা গুলিয়ে উঠল। চেষ্টা করেও নিজেকে ছাড়াতে পারল না। বৃন্দার গলায়, বুকে, নাভিমূলে মুখ ঘষতে ঘষতে প্রকাশ একসময় অভীষ্ট পূরণের কাজ শুরু করে দিল। বৃন্দার শরীর অবশ হয়ে গেল। শরীরের এই সুখ থেকে অনেকদিন বঞ্চিত সে। প্রকাশ কিছুতেই কাছে আসতে চায় না আজকাল। নানা নাছিলাই দূরে সরে যায়, এড়িয়ে যায় পরিস্থিতি। আজ নেশার ঘরেই হোক বা নিজের সচেতন স্নায়ুর ইচ্ছাতে প্রকাশ কাছে এসেছে। এই মুহূর্তটা চেটেপুটে উপভোগ করে নিতে চায় সে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ঘটল ছন্দপতন। প্রকাশের শরীর শিথিল হতে হতে একসময় নিস্তেজ হয়ে পড়ল। বৃন্দা দেখল প্রকাশের আর হুঁশ নেই। কখন যেন ঘুমিয়ে পড়েছে। বৃন্দা চিৎকার করে কাঁদতে ইচ্ছে করল, পারল না। একরাশ তৃষ্ণা ভরা অতৃপ্ত শরীর নিয়ে উঠে বসল সে। প্রকাশের শরীরটা কোনো মতে সরিয়ে দিয়ে বিছানা ছেড়ে সন্তর্পণে এগিয়ে গেল দরজার কাছে। ছিটকিনি খোলা। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ওর বুক ভেদ করে। দরজা খুলে একইভাবে সে সিঁড়ি ভেঙে নেমে গেল নদীর কাছে।
উচ্ছল কিশোরীর মতো বয়ে চলেছে মূর্তি নদী। ছোট ছোট পাথরে ধাক্কা খেয়ে তার গতি একটুও কমছে না। যেভাবে শতেক চোখ রাঙানিতেও থামানো যায় না কিশোর কিশোরীদের নিয়ম ভাঙার খেলা। বৃন্দা আবার বসলো পাথরের উপর, মুখ তুলে দেখলো আকাশের দিকে। কুমড়োর ফালির মতো চাঁদ ঝুলে আছে কালো ভেলভেট মোড়া আকাশের এক কোণে। নক্ষত্রগুলি যেন ছোট ছোট সাদা চুমকি, উড়নির গায়ে সাজানো। নদীর নৃত্যের শব্দ চারিদিকে, ঝরঝর ঝিরঝিরি। প্রকৃতি এখন একটু বেশি শান্ত, তাই ঠান্ডার প্রকোপও একটু বেশি। বৃন্দার কোনো দিকে খেয়াল নেই। পাথরের মূর্তির মতো সে একদৃষ্টে তাকিয়ে রইল নদীর জলে প্রতিফলিত চাঁদের দিকে। মাথার মধ্যে ফ্ল্যাশব্যাকে ঘুরে ফিরে আসছে তার জীবনের স্মৃতি। কি হয়েছিল, কি হতে পারত, কি না হওয়াই উচিত ছিল। আবার একটা দীর্ঘশ্বাস। বৃন্দার গাল বেয়ে ঝরে পড়ল এক ফোঁটা জল। এবার পিছনে একটা পায়ের শব্দ শুনে সে ফিরে তাকালো। অল্প আলোতেও তার চিনতে অসুবিধা হলো না বাদলকে। বাদল বৃন্দার পাশে আরেকটি পাথরে বসলো উবু হয়ে, চুপ করে চেয়ে রইল তার দিকে। মাঝে মাঝে জীবনে এমন একজন সঙ্গীর খুব প্রয়োজন হয়ে পড়ে, যে কোনো কথা না বলতেই বুঝে ফেলে, অথবা না বুঝেও সহমর্মী হওয়ার চেষ্টা করে। বৃন্দার জীবনে এমন সাথীর বড়ই অভাব। বেশ কিছুক্ষণের নিস্তব্ধতার সাগর পেরিয়ে বাদল বলল, এত রাতে এখানে কি করছিস? বৃন্দা নিজের কণ্ঠস্বর যথাসম্ভব সামলে নিয়ে বলল, ঘুম আসছে না রে। আবারও নিস্তব্ধতা। এবার বৃন্দা বলল, তুই এখানে? বাদল বলল, আমারও ঘুম আসছে না। এতক্ষণ বৃন্দা বাদলের দিকে তাকিয়ে কথা বলেনি, চেয়েছিল জলের দিকে। বাদলের কথায় সে অবাক হলো। পূর্ণ দৃষ্টিতে চোখ মেলে তাকালো পুরনো বন্ধুর দিকে। বাদল হাত বাড়িয়ে বৃন্দার গালে জমে থাকা নোনতা জল মুছে দিল আলগোছে। তার চোখের দিকে তাকিয়ে বলল, কেমন আছিস? বৃন্দা হঠাৎ ডুকরে কেঁদে উঠল। কেউ যেন ফুঁসতে থাকা সমুদ্রের জলে এতক্ষণ বাঁধ দিয়ে রেখেছিল, সেই বাঁধ ভেঙে গেছে অতর্কিতে। বাদল হাত বাড়িয়ে বৃন্দার কাঁধে হাত রাখলো সান্ত্বনার ভঙ্গিতে। কতক্ষণ যে তার নিজের চোখেও জল এসে গেছে বুঝতে পারল না। এই মধ্যজামে বৃন্দার অসহায় কান্না যেন নিশাচর পাখির আর্তনাদের মতো বাদলের মস্তিষ্কে ধাক্কা দিল। সে বৃন্দাকে কাছে টেনে নিল নিজের বুকের মধ্যে। বৃন্দাও ভেসে যাওয়া খড়কুটোর মতো জড়িয়ে ধরল বাদলকে। ঠিক কতক্ষণ এরকম গেল ওদের খেয়াল নেই। হঠাৎ বাদল বলল, পালিয়ে যাবি আমার সাথে বৃন্দা? বৃন্দার মনে হলো ও ভুল শুনছে। সোজা হয়ে অবাক দৃষ্টিতে চেয়ে রইল বাদলের দিকে। বাদল বলল, আমরা একসাথে থাকবো, তুই, আমি, টুবাই। তোর বর তোদের জন্য মরে যাবে না, তোদের খুঁজতে খুঁজতে পাগল হবে না। ও মুক্তি পাবে, আমিও জীবন পাবো। সেদিন আমরা পিছিয়ে গেছিলাম, আজ যাব না। বল না, বিয়ে করবি আমায়? বৃন্দা আবার কেঁদে ফেলল, এবার নিস্তব্ধে। জড়িয়ে জড়িয়ে বলল, তুই এখনো আমায়? বাদল ওর কথা শেষ করতে দিল না, বলল, আজীবন। ওরা একে অপরের বাহুবন্ধনে আবদ্ধ হয়ে রইল। ওদের পুরনো প্রেমের নবজন্মের সাক্ষী রইল ক্ষয়িষ্ণু চাঁদ। বৃন্দার অতৃপ্ত তৃষ্ণার্ত শরীর হঠাৎ জেগে উঠল। বাদলের পিঠে আলতো করে ছোঁয়ানো হাত কখন যেন টেনে নিল তাকে নিজের দিকে। বাদল বাধা দিল না, মাথা ঝুঁকিয়ে নিজে ঠোঁটের মধ্যে টেনে নিল বৃন্দার ঠোঁট। তারপর ধীরে ধীরে নামতে লাগলো গলা, ঘাড়, বুক, স্তন, নাভি ছুঁয়ে। বিপদ সীমানা অতিক্রম করে প্রকৃতির সমস্ত ওজোর আপত্তি নস্যাৎ করে উলঙ্গ নদী তীরে একজোড়া নারী পুরুষের সিলুয়েট রতিক্রিয়ায় মগ্ন হলো। বাদল যখন ক্লান্ত হয়ে তৃপ্ত বৃন্দার বুকে মাথা রেখে চোখ বন্ধ করে শুয়ে পড়ল, তখন ভোর হয় হয় একটা খসখস শব্দ ওদের সজাগ করে দিল। বৃন্দা বাদলের ঘরমাক্ত চুলে বিলি কেটে বলল, এবার তো যেতে হবে। ওরা নিজেদের গুছিয়ে নিয়ে এগিয়ে চলল হোটেলের দিকে। ঘরে ঢোকার আগে বাদল বৃন্দাকে আবার জড়িয়ে ধরল, ঠোঁটে ঠোঁট ছুঁয়ে বলল, আজ আমরা ইচ্ছেগাঁও যাচ্ছি, ওখানে গিয়ে সব ব্যবস্থা করে নেব, তুই শুধু রেডি থাকবি। একটা সুন্দর জীবন আমাদের জন্য অপেক্ষা করছে। বৃন্দা হাসি মুখে মাথা নেড়ে আশ্বাস দিল, বেশ তাই হবে। ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে বৃন্দা দেখল প্রকাশকে যেভাবে রেখে গেছিল সেইভাবেই ঘুমাচ্ছে সে। ধীরে ধীরে আবার বিছানায় ফিরে এলো বৃন্দা। 9টায় হোটেল ছাড়তে হবে, তার আগে একটু ঘুমিয়ে না নিলে সারাদিন টানা যাবে না। তাছাড়া বাদল যে কি প্ল্যান করছে সেটাও জানতে হবে। উত্তেজনায় ঘুম আসছে না বৃন্দার। একটা নতুন জীবন এত সহজে ধরা দেবে ভাবতেই পারেনি সে।
সকালবেলা তৈরি হয়ে টুবাইকে নিয়ে ঘর থেকে বেরোতেই একটা জটলা চোখে পড়ল বৃন্দার। কাছে গিয়ে বুঝলো কয়েকজন স্থানীয় লোকজনের পাশাপাশি পুলিশও এসেছে। হোমস্টের মালিক কাঁচুমাচু মুখে দাঁড়িয়ে আছে একপাশে। প্রচন্ড ভয় পেয়েছে এখানকার কর্মীরাও। বৃন্দা ভিড় ঠেলে কাছে যেতেই দেখতে পেল একটা লাশ সাদা কাপড় দিয়ে মুড়ে রাখা রয়েছে। টাটকা রক্ত এখনো জলজল করছে। বৃন্দা একটা আর্তনাদ করে সরে গেল। প্রকাশ ভিড়ের মধ্যে থেকে বিরক্তি মাখা স্বরে বলল, আহ, তুমি আবার এখানে এলে কেন? বৃন্দা জিজ্ঞেস করলো, কি হয়েছে? একজন পুলিশ এগিয়ে এসে বললেন, উনি কে? প্রকাশ বলল, আমার স্ত্রী আর ছেলে। এই যে আই কার্ড। ভদ্রলোক বললেন, আপনি খুনের সময় কোথায় ছিলেন? খুন? বলল বৃন্দা। ও, আপনি দেখছি কিছুই জানেন না, বললেন পুলিশ অফিসার। প্রকাশ বলল, না স্যার, ও ছেলেকে নিয়ে ঘুমাচ্ছিল। আমি সাক্ষী। ওকে বেকার হেনস্থা করে কি লাভ? অফিসার বললেন, হ্যাঁ, ওকে কী বা জিজ্ঞেস করব? খুনি নিজেই যখন এসে স্বীকার করেছে তখন আর। এনিওয়ে, আপনারা যেতে পারেন। আপনাদের আটকে কোনো লাভ নেই। শুধু একটা করে সই করে দেবেন ওই খাতায়, আর ভ্যালিড কোনো ফোন নাম্বার ও ঠিকানা দেবেন। প্রয়োজন হলে ডাকতে পারি। প্রকাশ এগিয়ে গেল অফিসারের সাথে। অনুরূপার কাছে এসে বৃন্দা জানতে চাইল কে কাকে খুন করেছে। চারিদিকে চেয়ে দেখল, বাদলকে দেখতে না পেয়ে তার বুকের ভেতরে দামামা পিটছে যেন কেউ। অনতি দূরেই বাদলকে দেখা গেল। রুকস্যাক পিঠে চাপিয়ে হাসি মুখে এগিয়ে আসছে। জটলার দিকে চোখ যেতেই অবাক হয়ে অনুরূপা বৃন্দার কাছে জানতে চাইল কি ব্যাপার। অনুরূপা বলল, আরে, গতকাল যে নেপালি ভদ্রমহিলা এখানে কাজ করছিলেন, যার সাথে বৃন্দা আলাপ জমিয়ে ফেলেছিল, সেই ভদ্রমহিলার লাশ সকালবেলা পাওয়া গেছে নদীর ধারে। বৃন্দা শিউরে উঠে বলল, কিন্তু কেন? কে করলো ওকে খুন? অনুরূপা বলল, ওর স্বামী এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার ছিল এই হোটেলেরই আর একজন কর্মচারীর সাথে। তাকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। পুলিশ মনে করছে জল্লাদটা হয়তো লোকটাকে মেরে নদীর জলে ভাসিয়ে দিয়েছে। স্ত্রীকে মেরে ফেলে নিজে পুলিশকে ফোন করে ডেকে এনে নিজের দোষ স্বীকার করেছে। কি বীভৎস মেরেছে গো, দেখলে বমি উঠে আসছে। ভোরবেলায় কাজটা করেছে, কেউ কিচ্ছু জানতে পারেনি। বৃন্দা নিজের শরীরের ভেতরে একটা কাঁপুনি অনুভব করলো। কাঁপতে কাঁপতে বসে পড়লো একটা চেয়ারে। প্রকাশ সবাইকে তাড়া লাগালো ব্রেকফাস্টের জন্য। বৃন্দার মুখে খাবার উঠতে চাইছে না। একই অবস্থা বাদলেরও। সে গুম হয়ে বসে আছে এক কোণে, মাথা নিচু করে ভেবে চলেছে কিছু। হোটেল ছেড়ে সবাই যখন গাড়িতে উঠছে তখন বাদল অতর্কিতে ঘোষণা করলো যে তাকে এখনই ফিরে যেতে হবে কলকাতায়। তৎকালে টিকিট কাটা হয়ে গেছে, একটা নতুন চাকরির ইন্টারভিউ চলে এসেছে। সকলে উচ্ছ্বসিত হয়ে উঠল, অভিনন্দন জানালো বাদলকে। শুধুমাত্র বৃন্দা গাড়িতে উঠে বসলো চুপচাপ। বাদল অন্য একটা গাড়িতে চেপে রওনা দিল বৃন্দাদের গাড়ির উল্টো দিকে। প্রকাশ ড্রাইভারকে নির্দেশ দিল গাড়ি চালাতে। বৃন্দা চুপ করে বসে রইল জানালায় মাথা ঠেকিয়ে। অনুরূপা বলল, বৃন্দা, শরীর খারাপ লাগছে? জানলার কাঁচ নামিয়ে দেব? বৃন্দা হাতের ইশারায় ওকে থামিয়ে দিল। বলল, না থাক, জানলা বন্ধই থাক, খুব শীত করছে। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন।